নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির অভিনন্দন যাত্রা দুবরাজপুরে। বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল সিউড়িতে। জেলা বিজেপির বিধায়কদের নিয়ে বৈঠক সিউড়ির সার্কিট হাউসে। 2021 সালের ভোট পরবর্তী হিংসার ন্যায্য বিচারের দাবি বোলপুরে। কীর্ণাহারে ফাঁকা মাঠের মধ্যে থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড। স্বেচ্ছায় রক্তদান শিবির সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর শহরে বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রা বের করা হয় আজ রবিবার 17 মে। এই অভিনন্দন যাত্রা দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির থেকে শুরু করে দুবরাজপুর শহর হয়ে রঞ্জনবাজার পর্যন্ত পৌঁছায়। বিজেপির অভিনন্দন যাত্রায় বিশেষ আকর্ষণ ছিল বুলডোজার। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি দেবজ্যোতি সিং, দুবরাজপুর ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিজেপি নেতা সত্যপ্রকাশ তেওয়ারি সহ আরও অনেকে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এবার সিউড়িতে বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল সিউড়িতে। মূলত নতুন কানেকশন, লোড বাড়ানো, মিটার পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে যে ঘুষ দিতে হয়েছে সেই টাকা ফেরত নিতে ডিভিশনাল ম্যানেজার, স্টেশন ম্যানেজার সহ কন্ট্রাক্টরদের নাম, ফোন নাম্বার সহ তাদের বাড়িতে গিয়ে ঘেরাও করার কথা বলা হয়েছে এই লিফলেটে। এই ঘটনাতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। সরকারি যে কোনো কাজের জন্য যদি কেউ কাউকে কোনো পয়সা দেওয়া থাকে সেই পয়সা ফেরত নিতে বলছে। যারা যেখানে দিয়েছেন তাদের কাছে গিয়ে ফেরত নিতে বলছে। এমনি কি কাউরির নাম লেখা রয়েছে? কারোর নাম বলতে এমনি যে কোনো যেসব ছেলেদের ফোন নাম্বার লেখা আছে ওটা তো আপনার ওখানে উল্লেখ করা আছে, ফোন নাম্বার। মানে তার মানে কারেন্টেরও দুর্নীতি হয়েছে মনে হচ্ছে। ওই জানবো, একটু যা দেখা আছে আমি সেটাই দেখলাম। কোথায় রয়েছে এটা লাগানো? এই তো পোলে, কোথায়? এসপি মোড়ের পোলে। কি নাম আপনার? আমার নাম মৃণাল মিত্র। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূম জেলার বিজেপি বিধায়কদের নিয়ে গতকাল শনিবার 16 মে সিউড়ির সার্কিট হাউসে একটি বৈঠক হয়। এই বৈঠকে বিশেষ করে বীরভূম জেলার জন্য আগামী দিনে কী কী উন্নয়নমূলক কাজকর্ম করা হবে এবং দুর্নীতিমুক্ত বীরভূম জেলা গড়ে তুলতে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে পাথর শিল্পের ডিসিআর প্রসঙ্গে, যেখানে সরকারিভাবে ডিসিআর নেওয়ার বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়। এমনকি নতুন সরকার বা নতুন প্রশাসন যে পদ্ধতি বলে দেবে তার বাইরে কোথাও কোনো রকম অনিয়ম হলে কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিলপাড়া সহ নতুন 5টি ব্রিজ তৈরির বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হয়, যেগুলি আগামী দিনে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করা হবে। পাশাপাশি সামনেই বর্ষাকাল আসার পরিপ্রেক্ষিতে যে সকল জায়গায় রাস্তা থেকে শুরু করে অন্যান্য বাঁধ ইত্যাদি মেরামত করার প্রয়োজন রয়েছে সেগুলি করা হবে। এদিন বৈঠকে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়, এখন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর নবান্ন সভাঘরে রাজ্যের জেলা শাসক এবং ভারতীয় জনতা পার্টি নির্বাচিত বিধায়কদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেছিলেন। সেই সমন্বয় বৈঠকের অনুবর্তী বৈঠক বা ফলো আপ মিটিং হিসাবে আমাদের আজকে বৈঠক ছিল। সেখানে আমরা বীরভূম জেলার ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়করা জেলা শাসকের কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম যে একবার আপনাদের
জেলা প্রশাসনের যারা সামগ্রিকভাবে যারা পরিচালনা করছেন তাদের সঙ্গে মিলিত হতে চাই। ইনফর্মাল মিটিং, এটা কোনো ফর্মাল মিটিং না, এটা মনে রাখতে হবে। তো সেই কারণে তিনি আজকে একটা ব্যবস্থা করেছিলেন এবং আমরা জেলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা চর্চা করলাম, আলোচনা করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকার সভাঘরের বৈঠকেই পরিষ্কার যেটা বলে দিয়েছিলেন যে রাজ্যে এবার উন্নয়নের অভিমুখ হবে বিধায়ক কেন্দ্রিক উন্নয়ন, অর্থাৎ বিধায়করাই রাজ্যের বিভিন্ন প্রান্তের তাদের নিজস্ব এলাকার উন্নয়নের অভিমুখ ঠিক করবেন তাদের সংশ্লিষ্ট এলাকায়। তো সেই নিয়ে বিস্তারিত বীরভূম জেলার কয়েকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের এই বৈঠকে ময়ূরেশ্বরের বিধায়ক মাননীয় দুধকুমার দা, দুবরাজপুরের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত বিধায়ক আমাদের যুব মোর্চার সর্বভারতীয় নেতা অনুপ সাহা, সাঁইথিয়ার নবনির্বাচিত বিধায়ক শ্রী কৃষ্ণকান্ত সাহা, রামপুরহাটের নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা এবং আমি জগন্নাথ চট্টোপাধ্যায়, লাভপুরের দেবাশিস ওঝা আমাদের সবার হাকুদা এবং আমি জগন্নাথ চট্টোপাধ্যায় হাজির ছিলাম। তো সেখানে যে যে বিষয় উঠেছে মূলত দেখুন, সামনে বর্ষা আসছে, তো প্রি মনসুন যা যা বিষয় থাকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সেগুলো যেমন রাস্তাঘাট সারাই করা থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বাঁধগুলো ঠিক আছে কিনা, আমাদের সেচের কি ব্যবস্থা আছে, বাকি বর্ষার চাষ, কৃষিকাজ, মিনিকিট, সার, এর সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, বিদ্যুৎ পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে যে বীরভূম জেলার সরকারি হাসপাতালগুলির পরিষেবা। তো দুই রামপুরহাট স্বাস্থ্য জেলা এবং সিউড়ি স্বাস্থ্য জেলার মেডিকেল সুপাররা ছিলেন, রামপুরহাট মেডিকেল কলেজের এমএসভিপি ছিলেন, তারা প্রত্যেকে সেখানকার পরিষেবা আরো কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারে নানা কথা বলেছেন। আমাদের বিধায়কেরা ইতিমধ্যে সাঁইথিয়ার বিধায়ক, রামপুরহাটের বিধায়ক, দুবরাজপুরের বিধায়ক তাদের নিজের নিজ এলাকায়, আমাদের লাভপুরের বিধায়ক নিজের নিজের এলাকায় হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালে গিয়ে গত 15 বছরে হাসপাতালকে যেভাবে কার্যত মানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে পরিষেবা কিভাবে বাড়ানো যায়, এই যে রেফার রোগ হাসপাতালগুলিতে, সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল হোক বা রামপুরহাট মেডিকেল কলেজ হোক, সেই পরিস্থিতি যাতে বদলানো যায়, চিকিৎসার মান যাতে বাড়ানো যায় সেই নিয়ে বলা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে, আমাদের পানাগড় থেকে মোরগ্রাম পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে এবং দুবরাজপুর বাইপাস 114 যে দুবরাজপুর বাইপাস হয়ে যে নতুন রাস্তা তৈরি হবে 14 নম্বর, তো এই দুটি ন্যাশনাল হাইওয়ে ওয়াইডেনিং স্ট্রেংথেনিং যাতে 4 লেনিং হয়, বেশ কয়েকটি ব্রিজ এর মধ্যে রয়েছে, তো সেই নিয়ে একটা কংক্রিট আলোচনা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে তারা সেই নিয়ে এই মানে আমরা নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, 4 লেন করার জন্য যা যা প্রাথমিক প্রস্তুতি তা আজ থেকে শুরু হয়ে গেল এবং এর মধ্যে 4-5টি নতুন ব্রিজ রয়েছে, যার অন্যতম তিলপাড়া ব্যারেজ। তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করার যে বিষয় তার নিয়ে নীতিগত সিদ্ধান্ত হলো, সেই নিয়ে আমরা এবার কলকাতা দিল্লি করব যাতে তিলপাড়াতে নতুন ব্রিজ তৈরি করা যায়। শুধু তিলপাড়া না, দুবরাজপুর আছে, রামপুরহাট আছে, এরকম 5টি ব্রিজ এর মধ্যে রয়েছে যেটা মেজর নতুন করে তৈরি করা হবে। এর বাইরে সিউড়ি সুপার স্পেশালিটি মেডিকেল কলেজের যে পিপিপি মডেলের যে কথা ছিল সে প্রজেক্টটি স্ক্র্যাপ করা হলো, সেটা সেলফ করে দেওয়া হলো, সেটা আর কোনো অস্তিত্ব থাকছে না। আমরা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা বলেছিলাম, এরকম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ তৈরি করার জন্য আমরা আজ থেকে প্রয়াস শুরু করলাম। অন্য কোনো মডেলে যদি যেতে হয়, কোনো রেপিউটেড ফার্ম তারা এসে এই কলেজ করতে পারে, কিন্তু যেভাবে পাথর মাফিয়া বালি মাফিয়াদের হাতে এই কলেজ তুলে দেওয়া চলছিল তা বাতিল করা হলো। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের কিছু পরিষেবা সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিধায়কের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এবং বিশেষ করে এখানে রামপুরহাট হাসপাতালের সেই ওটি পরিষেবা নিয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রামপুরহাটে বাইপাস মানে রামপুরহাট শহর থেকে শুরু করে এত জ্যাম হচ্ছে যে হয় রোড ওভারব্রিজ দিয়ে পুরোটা কানেক্ট করা হোক অথবা রামপুরহাটে ওয়াইডনিং করা হোক, রামপুরহাট বাইপাস তৈরি করা হোক, এই প্রপোজালটা এনএইচ দেখবে বলেছে। আমাদের আবদারপুর যে আরবি, সেই আবদারপুর আরবিতে যে রেল লাইনের উপর যে গার্ডার বসার কথা তার অ্যাপ্রুভাল চলে এসছে, সেইটা দ্রুত আর 3-4 মাসের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হয়ে যাবে। সেই কাজটা নিয়েও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং এর পাশাপাশি আর সিউড়ি শহরে, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া
নলহাটি এবং দুবরাজপুর এই পুরসভার পুরো পরিষেবা নিয়ে আমরা সরকারি অফিসারদের বিশেষভাবে নজর দিতে বললাম এবং জেলা শাসক, এডিএম, জেলা পরিষদ, এডিএম, পঞ্চায়েত এদেরকে বলা হয়েছে যে বিভিন্ন জায়গাতে গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আর অফিসে আসছেন না, পঞ্চায়েত অফিস নিয়মিত খুলছে না, কিন্তু পুরো পরিষেবা তো চালিয়ে দিতে হবে। তাই সরকারি অফিসাররা, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসাররা এবং অন্যান্য ক্ষেত্রে নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, তারা উদ্যোগী হয়ে পঞ্চায়েতের পরিষেবা চালু করবে। আমরা এর ফলো আপ মিটিং হিসাবে আমরা প্রয়োজনে এসডিও, বিডিও এই লেভেলে বৈঠক করব। আমরা বলেছি যে কোনো জায়গায় দেখেন যদি পুরো পরিষেবার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে পুরো প্রশাসন, সেক্ষেত্রে কোনো সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারদের সেই পুরসভাগুলির দায়িত্ব তুলে দিন, কারণ মানুষকে পরিষেবা দিতে হবে। 8 মাস চুরিও করা যাবে না। তো তৃণমূলের কালচারে তো চুরি না করে পরিষেবা দেওয়ার সংস্কৃতি এদের নেই। এদেরকে দুটো আলো জ্বালাতে গেলে 4টে আলো টাকা চুরি করতে দিতে হবে, তো সেটা আমরা দেব না। তো সেই কারণে সরকারি অফিসারদের আমরা বলেছি এই দায়িত্ব নেওয়ার জন্য এবং এরপরে ডেভেলপমেন্ট মিটিং হবে। এই ডেভেলপমেন্ট মিটিং ফর্মাল মিটিং, সেই মিটিংয়ে সমস্ত বিধায়কদের ডাকা হবে। যে কালচার গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস তৈরি করে এসছে, সেই কালচার আমরা চলতে দিতে পারি না। এটা আমাদের একটা ইনফর্মাল মিটিং। আমরা শাসক দল, তাই আমাদের সঙ্গে যোগাযোগ নিবিড় থাকবে, কিন্তু যেভাবে আমাদের গত 5 বছর আমাদের দুবরাজপুরের একমাত্র বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেস প্রশাসন বিমাতৃসুলভ আচরণ করেছে, আমরা বিরোধী বিধায়কদের প্রতি করব না। এছাড়াও আরো 2টি বিষয় নিয়ে মূলত আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এক, মাননীয় মুখ্যমন্ত্রী যাবতীয় টোল গেট এবং ফেক ডিসিআর বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমাদের বীরভূম জেলাতে সরকার ডিসিআর তুলবে এবং সেই চেক গেটগুলিতে শুধু ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসার থাকবে না, ল্যান্ড, পুলিশ, এমভিআই এবং ম্যাজিস্ট্রেট, এই 4টি দপ্তর মিলে একসাথে বসে মাইকে ঘোষণা করে যে সরকার এখান থেকে ডিসিআর কালেকশন করছে, ঘোষণা করে ডিসিআর কালেকশন হবে। 15 বছর যা চলেছে তা চলবে না। এবং যেহেতু 4টে দপ্তরকে যুক্ত করে একটি স্থানে 5টি এরকম ডিসিআর গেট বীরভূমে আছে, সেই 5টি ডিসিআরে একদম যেখানে একজন জেলা স্তরের একজন ম্যাজিস্ট্রেট, জেলা স্তরের একজন পুলিশ অফিসার তার দায়িত্বে থাকবে, তারা লোকাল পুলিশ অফিসারদের পোস্টিং করবেন, ল্যান্ডের অফিসারদের পোস্টিং করবেন, এমভিআই অফিসাররা থাকবে। আমরা 0 টলারেন্স নীতি ফেক ডিসিআর নিয়ে, যদি হয় কোথাও খবর আমরা পাই তো সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে প্রয়োজন হলে এমএলএরা এফআইআর করবে, প্রয়োজনে এমএলএরা এফআইআর করবে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে। সে কথাও আমরা জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছি। ইললিগাল বালিঘাট নিয়েও একটা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় যারা শিকার হয়েছিলেন তারা আজ রবিবার 17 মে ন্যায় বিচারের দ্বারস্থ হন বিজেপির দলীয় কর্মীদের কাছে। তাদের অভিযোগ, 2021 সালে অন্যায়ভাবে জোরপূর্বক অর্থ আদায় করেছিল, সেই অর্থ ফেরতের উদ্দেশ্যেই দ্বারস্থ বিজেপির যুব নেতার কাছে। ঘটনাটি ঘটেছিল বীরভূম জেলার বোলপুর মহকুমা হসপিটালের সংলগ্ন এলাকায়। সরকার পরিবর্তনের পরেই অভিযোগকারীরা তাদের প্রাপ্য টাকা ফেরতের জন্য আবেদন জানান বিজেপির যুব সভাপতির কাছে। বীরভূম জেলার যুব সভাপতি সব্যসাচী রায় তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের টাকা ফেরত পাবেন। সেই আশাতেই তাদের আশা পূর্ণ হলো। এই ধরনের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে। কি ঘটনা ঘটেছিল আপনার সাথে? 2021 সালে প্রথম ওরা এসেছিল দল মিলে আসার পর আমাকে প্রথম অশ্লীল ভাষা বলে গালাগালি করে প্রথম কালেকশন করেছিল। তার সঙ্গে যারা ছিল তারা তো করেছে। তারপরে মারধর, ভাঙচুর, মানে যত রকম ঘরে জিনিস, দোকান, ফ্রিজ থেকে, টিভি থেকে আরম্ভ করে যত আসবার দোকানে জিনিসপত্র ছিল সমস্ত কিছু মানে ফেলে দেওয়া এবং লুট করে নিয়ে যাওয়া। এবং ওই ছেলেগুলো আমাকে এমনভাবে অশ্লীল ব্যবহার করেছে আমার সাথে ব্যক্তিগত, মানে সেটা বলার মতো ভাষা নেই। মানে সেই যন্ত্রণা আজও পর্যন্ত আমাকে কুড়ে কুড়ে খায়। মাঝে মাঝে আমি নিজেও মানে আমার মেন্টালি প্রবলেম হয়ে যায় যে আমি এতটা ওদের কাছে মানে অত্যাচারিত হয়েছি। কিসের অপরাধে আপনাকে অত্যাচার করছে? ওটা হলো আমার ছেলে সৌরভ দাস বৈরাগ্য, ও বিজেপি সঙ্গে যুক্ত ছিল এবং যাই হোক বিজেপির সংগঠন করেছিল বলে এটি অপরাধ
ও তার জন্য মানে আমাদের উপরে এই হামলা করেছিল। কোনো টাকা কি আপনাদের কাছে দাবি করা হয়েছে? হ্যাঁ, টাকা দাবি করেছিল কত টাকা? 1 লাখ। দিয়ে কত টাকা দিয়েছিলেন? আমাকে দাবি করেছিল প্রায় 3 লাখ টাকা, আর আমরা হাতে পায়ে ধরে ওটা 1 লাখ টাকাতে রফা করেছিলাম। দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েওছিলাম। এখন কি টাকা কি ফেরত দিয়েছেন না চাইছেন? হ্যাঁ, টাকা গতকাল ফেরত দিয়েছে, 1 লাখ টাকায় ফেরত দিয়েছে। টাকা ফেরত দিয়েছেন? এরকম তো অসংখ্য মানুষ আছে, মানে আপনার মতো তো অসংখ্য মানুষ আছে। হ্যাঁ, আছে। আছে মানে কখনো ভাবতে পেরেছিলেন যে এইভাবে অত্যাচারিত হতে হবে? না, কোনোদিন ভাবিনি। মানে ওই দিনটা খুব মানে আজও খুব কষ্ট পাই। আজকের দিন হয়তো ভালো দিন এসেছে, কিন্তু ওই দিনটা খুব মানে খুবই কষ্টকর। অনেকেই দেখেছে আমাদের অবস্থাটা। সেদিন মানে 7 দিন বাড়িতে ভাত খেতে পারি নাই, এত যন্ত্রণা। ছেলেটাকে বাড়ি থেকে মানে ঢুকতে দেবে না, বা ছেলেটাকে পেলে মেরে দেবো, এই একটা হুমকি সবসময় দিত। এবং সেই কষ্ট একটা মা হয়ে যেটা পাওয়া যায় সেটা পেয়েছি। যে আজকে ফেরত পাচ্ছেন কতটা শান্তি পাচ্ছেন? ফেরত পাচ্ছি, টাকা ফেরতের থেকে বেশি মানে মনের কষ্টটা বেশি লেগেছে। টাকাটা তো ধরুন ইনকাম করলাম, 5 বছর যাই হোক ইনকাম করেছি, কিন্তু সেই দিনের যে অত্যাচারটা সেটা ভুলতে পারি না, সেটা ভুলতে পারি না। আপনার নাম? নাম ছবিদাস বৈরাগ। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। ভোট পর্ব মিটেছে আর তারপরেই শতাধিক ভোটার কার্ড উদ্ধার হলো কীর্ণাহার পশ্চিমপাড়া সংলগ্ন ফাঁকা মাঠের মধ্যে থেকে। যদিও ইতিমধ্যে খবর পেয়ে পুলিশ গিয়ে কার্ডগুলো উদ্ধার করে নিয়ে গেছে। প্রকাশ্যে এসেছেন স্থানীয় এক মহিলা হিরণ্যপ্রভা মেটে। তার দাবি, SIR পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত তিনি পূর্ব বর্ধমানের জিনিসপুরের একটি বুথের BLOর দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে সংশোধনের জন্য জমা দেওয়া ভোটার কার্ডগুলি তার কাছেই ছিল, সেগুলি ফেলে দিয়েছেন তিনি। কার্ডগুলি সবই বাতিল বলেও তিনি দাবি করেন। এদিকে পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনার বাড়ির পাশ থেকে দেখা গেল যে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে এখানে কি আজকে সকালেই দেখা গেছে এই কার্ডগুলো? হ্যাঁ, সকালেই দেখা গেছে। আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ, আপনারা কি হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ 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 জানানো। BLO কি বলছে? এখানকার যিনি BLOর বাড়ির পাশ থেকেই দেখা গেল। সে বলছে নাকি আমি এইসব কাজ করি, আমার কাছে এইসব কার্ড থাকতে পারে। আপনার নাম? আমার নাম মঞ্চুরা দাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ হুম। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। রক্তদান জীবনদান, তাই প্রচণ্ড গ্রীষ্মের সময় রক্তের সংকট মোচনে এগিয়ে এলো সিউড়ির অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দির সোসাইটি। এই শিশু মন্দিরের অভিভাবকদের নিয়ে গঠিত মাতৃভারতীয় সক্রিয় সহযোগিতায় আজ রবিবার 17 মে এই শিশু মন্দিরের প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং পরে রক্তদানের উপকারিতা নিয়ে আলোচনা করেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাহুল মিশ্র এবং শিশু মন্দির সমিতির জেলা প্রমুখ বিশ্বনাথ দে। এদিন সঙ্গে উপস্থিত ছিলেন শিশু মন্দিরের প্রধান আচার্য নির্মল ঠাকুর, সমাজসেবী অমিয় মণ্ডল ও দেবব্রত মাহান্ত সহ অন্যান্য আচার্যগণ। রক্তদান করেন নারী পুরুষ মিলে প্রায় 30 জন। উল্লেখ্য, এই সোসাইটি গত 4 বছর ধরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ করে আসছে। এদিন এ বিষয়ে বিস্তারিত জানান শিশু মন্দিরের সভাপতি লক্ষণ বিষ্ণু ও শিশু মন্দিরের সম্পাদক তথা শিক্ষক পরিতোষ হাজরা। আজকে অরবিন্দপল্লী সরস্বতী শিশু মন্দিরে 17 মে আর রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এটা দ্বিতীয়তম অনুষ্ঠান শিবির। এর আগে আমরা 35 জনের রক্তদান করেছিলাম, এবার অধিক 40 থেকে 50 জন রক্তদান শিবির হবে। এই অনুষ্ঠান পরিচালনা করছে আর অরবিন্দপল্লী শিশু মন্দির সোসাইটি। এই রক্তদান শিবিরে আমরা মানুষকে উজ্জীবিত করতে চাই যে রক্তদান জীবনদান,
এবং এই রক্তদান দেওয়া যে সমাজের একটা পবিত্র কর্ম এবং সেখানে যাতে উদ্বুদ্ধ হতে পারে সে ব্যাপারে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সবাইকে নিতে বলি। এই ব্যাপারে আমাদের শিশু মন্দিরে যে মাতৃভারতী আছে তাদের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারাই এই সমস্ত রেজিস্ট্রেশন থেকে সার্টিফিকেট লেখা থেকে টিফিন দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে তারা ভর্তি হচ্ছে এবং তাদের প্রশংসাযোগ্য, তাদের উৎসাহ এবং তাদের এই উৎসাহ আমাদের আরও বৃদ্ধি হোক এবং প্রত্যেকের জনমানুষের মানুষের এর প্রভাব এটাই সিউড়ি থেকে পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।